আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সৈয়দা মারিয়া হোসেন। প্রথমে থাকছে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। স্পিকার দেশে ফিরলে রোববার পদত্যাগ করবেন রাষ্ট্রপতি। অসুস্থতা বা যে কোনো কারণ দেখিয়ে সরে যেতে পারেন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি অর্জনের কাজ চলছে, প্রধানমন্ত্রী। ব্রিক্স সম্মেলনে তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। গাজী নজরুলের এমপি পদ বাতিলে আইন মানবে ইসি। স্পিকার ও সিইসিকে জামাতের চিঠি। গণভোট অবৈধ হলে সরকার থাকে কিভাবে, মন্তব্য ডাক্তার শফিকের। মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখিয়ে সেনা হেফাজতে পাঠানো হলো সাবেক মেজর মুজাফফরকে। জিজ্ঞাসাবাদের অনুমতি পেল প্রসিকিউশন। এবং গ্যাস সংকটের চরম ভোগান্তিতে রাজধানীবাসী। সিএনজি স্টেশনে চালকদের হাহাকার। সরবরাহ দ্রুত স্বাভাবিক হবে বলছে জ্বালানি বিভাগ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রোববার স্পিকার দেশে ফিরলেই পদত্যাগ করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বঙ্গভবন সূত্রে এমন তথ্য জানা গেছে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, শারীরিক অসুস্থতা বা অন্য যে কোনো কারণে রাষ্ট্রপতি পদত্যাগ করতে পারেন। এ বিষয়ে সরকারের সাথে কোনো আলোচনা হয়নি। মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করলে পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন তা পরে দেখা যাবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। বিএনপি সরকার গঠনের পর একসাথে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেখে কেউ বিস্মিত হয়েছিলেন, কেউ ভেবেছিলেন রাজনৈতিক সমঝোতা। কিন্তু 6 মাস না যেতেই রাষ্ট্রপতির বিদায়ের সুর। হঠাৎ কেন এমন ইউটার্ন, তা নিয়ে বিভিন্ন ব্যাখ্যা পাওয়া যাচ্ছে। কোনো সংবাদ মাধ্যম দাবি করছে, চিকিৎসার জন্য লন্ডন সফরের সময় রাষ্ট্রপতি ফোনে যোগাযোগ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে, যেটা ভালোভাবে নেয়নি সরকার। আবার কেউ বলছেন তিনি শারীরিকভাবে অসুস্থ। বঙ্গভবন সূত্র বলছে, রাষ্ট্রপতির পদত্যাগপত্র প্রস্তুত। আগামী রোববার থাইল্যান্ড থেকে স্পিকার দেশে ফিরলেই তার কাছে হস্তান্তর করবেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, সাংবিধানিকভাবে যে কোনো সময় রাষ্ট্রপতির পদত্যাগের সুযোগ রয়েছে। এটা রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে ইনি পদত্যাগ করতে চাইলে অথবা স্বাস্থ্যগত কারণে যে কোনো কারণে চাইলে তার সেটা অপশন আছে। এটা সরকারকে জানানোর কথা না। যদি মহামান্য রাষ্ট্রপতি স্বাস্থ্যগত কারণে হোক যে কোনো কারণে হোক পদত্যাগ করতে চান, সেই অপশন তো ওনারা আছে। এখানে সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি, আমিও এগুলো পত্রিকায় শুনছি। আর তিনি যদি পদত্যাগ করতে চান সাংবিধানিকভাবে সেটা মাননীয় স্পিকার বরাবর পদত্যাগপত্র দিতে হয়, এইটুকু নিয়ম আছে। 2023 সালের 24 এপ্রিল হঠাৎ করে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পান দুদকের সাবেক কমিশনার শাহাবুদ্দিন চুপ্পু। সে হিসেবে তার মেয়াদ ছিল 2028 সালের 23 এপ্রিল পর্যন্ত। ঝড় উঠুক না কেন, আমি তো ঝড় উঠাচ্ছি এখানে, ঝড় উঠুক। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম স্বাধীনতা। অবশ্য এর আগে বাংলাদেশের 21 জন রাষ্ট্রপতির মধ্যে 5 বছর মেয়াদ পূর্ণ করতে পেরেছেন মাত্র 4 জন। তাদের বেশিরভাগই শারীরিক অসুস্থতার কথা বলে পদত্যাগ করেছেন। বর্তমান রাষ্ট্রপতিরও সে সুযোগ আছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। উনি চিকিৎসাতে কিছুদিন আগে বিদেশে গিয়েছিলেন, তো চিকিৎসা তো নিতেই পারে অসুস্থ হলে। সেটা আমি জানি না, আমরা শুনি। পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন তা নিয়ে চলছে কৌতূহল। আলোচনায় আছেন বর্তমান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, পররাষ্ট্রমন্ত্রীর ভাই সাবেক সচিব ফজলুর রহমান, জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি আইরিন খান। আছে সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের নামও। এছাড়াও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ও ডক্টর আব্দুল মঈন খানও আলোচনায় আছেন। এ বিষয়ে প্রশ্ন করা হলে সরাসরি উত্তর দেননি স্বরাষ্ট্রমন্ত্রী। পরেরটা পরে দেখা যাবে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।
লন্ডন সফরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন টেলিফোনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছিলেন কিনা এ বিষয়ে সরকারের কাছে স্পষ্ট কোনো তথ্য নেই। কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে। এ সময় প্রতিমন্ত্রী আরও জানান, 12 ও 13 সেপ্টেম্বর দিল্লিতে ব্রিক্স সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। দিল্লিতে চলমান ককরোচ জনতা পার্টির আন্দোলন প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, এই অঞ্চলের স্থিতিশীলতা আশা করে বাংলাদেশ। ডেফিনেট কোনো খবর পররাষ্ট্র মন্ত্রণালয় পায়নি এই ব্যাপারে। যদি সেটা সত্যি হয়ে থাকে অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয় সেটা তদন্ত করবে, সরকারও সেটা তদন্ত করবে। বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে, গণতান্ত্রিক সরকার হিসেবে আমরা আমাদের এই রিজনে স্টেবিলিটি, স্থিতিশীলতা এবং শান্তি বজায় থাকুক, সেটাই আমরা আমাদের অবস্থান এবং আমরা সেটা চাই। বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করে 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি অর্জনে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীতে বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জানান, বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে আইনি এবং নিয়ন্ত্রণ কাঠামো আধুনিকায়নের পাশাপাশি কর ও ভ্যাট ব্যবস্থা সহজ করার উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব দরবারে বাংলাদেশকে বৃহৎ উৎপাদন হাব হিসেবে প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। বাংলাদেশে কর্মসংস্থান ও সমৃদ্ধির লক্ষ্যে বিদেশি বিনিয়োগ ত্বরান্বিতকরণ প্রতিপাদ্যে ইনভেস্টর্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত আন্তর্জাতিক FICCI FDI সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইনভেস্টর্স এক্সপো পরিদর্শন করে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সাথে মত বিনিময় করেন প্রধানমন্ত্রী। দিনব্যাপী সম্মেলনের শুরুতেই বাংলাদেশে বিনিয়োগের সমস্যা ও সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখেন বাণিজ্যমন্ত্রী, উপদেষ্টা সহ বিশেষজ্ঞ ও আয়োজকরা। টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে পর্যবেক্ষণ ও সুপারিশ তুলে ধরেন বক্তারা। If we can take it to around 40 and then improved ECOR. পরে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, প্রাতিষ্ঠানিক সহযোগিতা ও সময়োপযোগী নীতিমালার মাধ্যমে বিনিয়োগকারীদের সুরক্ষা দেয়া সরকারের অঙ্গীকার। Whether you are a local entrepreneur or a foreign investor, when you invest in Bangladesh, our government will invest in you through our time, support and policies. This is a commitment we will try our best to keep, inshallah. সরকার প্রধান বলেন, বিশ্ব অর্থনীতির সাথে যুক্ত এবং বেসরকারি খাতের গতিশীলতায় পরিচালিত অর্থনীতি গড়ে তোলাই সরকারের লক্ষ্য। We are improving ports, logistics, infrastructure and energy security while encouraging greater investment in renewable energy. Our government is determined to build a $1 trillion economy by 2034. তারেক রহমান জানান, বিনিয়োগ বৃদ্ধি করতে সব ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। টেকসই বিনিয়োগ নিশ্চিতে বিভিন্ন খাতে প্রণোদনা ঘোষণা করা হয়েছে। Our first budget provides targeted incentives for priority sectors. I welcome all of you to invest and flourish in Bangladesh. Let us grow together, create jobs and shape Bangladesh. শুধু বিনিয়োগ আকর্ষণ নয়, ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে নির্ভরযোগ্য অংশীদারিত্ব গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর বলেও জানান তারেক রহমান। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন 2026-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বগুড়াকে একটি আধুনিক নগর হিসেবে প্রতিষ্ঠার জন্য এই আইনের নীতিগত অনুমোদন দেওয়া হয়। সভায় অপরিকল্পিত নগরায়ন রোধ, দুর্যোগ সহনশীল নগর ব্যবস্থাপনা, তথ্য প্রযুক্তি এবং পর্যটন শিল্পের বিকাশের লক্ষ্য নির্ধারণ করা হয়। গণভোট অবৈধ হলে বর্তমান সরকারও বৈধ নয়, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর মিরপুরে এক জনসভায় তিনি কথা বলেন, গণভোট হারাম হলে সংসদ নির্বাচনও হারাম উল্লেখ করে তিনি বলেন, জনরায়কে অসম্মান করা ঠিক হবে না। লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন জামাত আমির।
খায়রুল ইসলামের রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও গণভোটের রায় বাস্তবায়ন এবং অপরাধীদের বিচারের দাবিতে রাজধানীর মিরপুরে জনসভার আয়োজন করে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগর উত্তর। এতে অংশ নেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান, দলটির শীর্ষ নেতৃবৃন্দ সহ জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যরা। জনসভায় দলটির শীর্ষ নেতৃবৃন্দ বলেন, বিএনপি সরকার জাতির কাছে যে ওয়াদা দিয়ে ক্ষমতায় এসেছে অনতিবিলম্বে তা বাস্তবায়ন না করা হলে পরিস্থিতি হবে ভয়াবহ। যে প্রতিশ্রুতি দিয়ে আপনারা ক্ষমতায় এসেছেন সেই প্রতিশ্রুতিকে বাস্তবায়ন করতে হবে। এ সময় জামায়াত ইসলামের আমির বলেন, জুলাইয়ের ঘূর্ণিঝড়ে ফ্যাসিবাদ বিদায় হয়েছে, তবে ফ্যাসিবাদ আবারও উকি দিচ্ছে। তাদের জন্য ফাঁসির দড়ি প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি। জুলাই ছিল সেই ঘূর্ণিঝড়, যে ঘূর্ণিঝড় ফ্যাসিবাদকে তছনছ করে দিয়েছে। এখন তারা মাঝে মাঝে বাপ সাপ দেখায়, এই চলে আসলাম, এদেশের যুব সমাজ তৈরি হয়ে আছে, তোমাদের গলায় ফাঁসির রশি পরানোর জন্য আসো। বিরোধী দলের নেতা বলেন, জনগণের রায়কে যারা অপমান করেছে তাদের পরিণতি ভালো হয়নি। তারা বলেন গণভোট অবৈধ। আর ভাই, গণভোট যদি অবৈধ হয় তাহলে সংসদ নির্বাচনটা বৈধ হয় কিভাবে? দেশের প্রতিটি রন্ধে রন্ধে চোরেরা বসে আছে, এজন্যই বিভিন্ন সময় নানা সংকট দেখা দিচ্ছে বলেও মনে করেন আমিরে জামাত। সব জায়গায় যদি চুরের মেলা থাকে তাহলে সংকট সমাধান হবে কিভাবে? খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশ জিন্দাবাদ। সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্পিকার ও সিইসিকে চিঠি দিয়েছে জামাতে ইসলামী। তবে দল থেকে বহিষ্কার হলেই কোনো সংসদ সদস্যের পদ তাৎক্ষণিকভাবে বাতিল হয়ে যায় না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে নির্দিষ্ট আইনগত প্রক্রিয়া অনুসরণ করতে হবে বলে জানান তিনি। ঐশী গোস্বামীর প্রমাণ রিপোর্টে দেখুন বিস্তারিত। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নৈতিক স্খলনের কারণে দল থেকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী। এরপর তার সংসদ সদস্য পদ থাকবে কিনা এ নিয়ে আলোচনা শুরু হয় রাজনৈতিক মহলে। সকালে রাজধানীর আগারগাঁয়ের নির্বাচন কমিশন ভবনে এ নিয়ে কথা বলেন ইসি আব্দুর রহমানুল মাসুদ। তিনি বলেন, দল যদি কাউকে বহিষ্কার করে সেক্ষেত্রে সংবিধান অনুযায়ী এমপি পদ বাতিলের সুযোগ নেই। আর্টিকেল 70 হচ্ছে, পার্টি থেকে যদি পদত্যাগ করে তাহলে ওনার মেম্বারশিপ চলে যাবে। আর আরেকটা হলো, সেটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিতে হবে, পার্লামেন্ট প্রেরণ করবে, নির্বাচন কমিশন এর উপর সিদ্ধান্ত দিতে হবে। আর যদি উনি পার্লামেন্ট থেকে মেম্বারশিপ থেকে পদত্যাগ করেন তাহলে 67 পদত্যাগ পার্লামেন্ট গ্রহণ করবে, ব্যবস্থা করবে, নির্বাচন কমিশনে আসার কোনো প্রশ্ন ওঠে না। বিকেলে গাজী নজরুলের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জাতীয় সংসদের স্পিকার ও প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি দেয় জামাত। চিঠিতে দলটি বলছে, সাংগঠনিক তদন্তে নৈতিক স্খলনের প্রমাণ হওয়ায় দলের গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ৭৪ বছর বয়সী গাজী নজরুল এবার তৃতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৯১ সালে প্রথম সাতক্ষীরা ৪ আসন থেকে সংসদ সদস্য হয়েছিলেন। জামায়াতের সাতক্ষীরা জেলা শাখার আমিরের পাশাপাশি দলের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ছিলেন তিনি। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেফতার অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে তাকে জিজ্ঞাসাবাদের জন্য প্রসিকিউশনকে অনুমতি দেওয়া হয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ২ আদেশ দেন, আগামী ১ বছরের মধ্যে জুলাই হত্যাকাণ্ডের সব মামলার তদন্ত শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। হুমায়ুন চিস্তির রিপোর্ট। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর দীর্ঘ ৪৫ বছর পলাতক ছিলেন অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেন। গত ১৫ জুলাই রাজধানীর বনানী ডিওএইচএস থেকে গ্রেপ্তারের পর তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে গোয়েন্দা পুলিশ ডিবি। বৃহস্পতিবার ট্রাইব্যুনালের নির্দেশে হাজির করার পর মোজাফফরকে গ্রেফতারের আবেদন করে প্রসিকিউশন। পরে তাকে জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখানোর পাশাপাশি জিজ্ঞাসাবাদের অনুমতি দেন ট্রাইব্যুনাল ২। বাংলাদেশ আর্মির কাস্টডি থেকে তাকে আনা হয়েছিল, তিনি আবার সেখানে ফেরত যাবেন।
আমরা যেদিন যেদিন তাকে জিজ্ঞাসাবাদ করব আমরা সেখান থেকে রিকুইজিশন দিয়ে তাকে আমরা নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করে আবার সেখানে রাখব। চিফ প্রসিকিউটর জানান, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদউদ্দিন চৌধুরীর সাথে মোজাফফর হোসেনের নিয়মিত যোগাযোগ ছিল। জুলাই হত্যাকাণ্ডের অনেক পরিকল্পনা বাস্তবায়নের সাথে জড়িত ছিলেন মোজাফফর। তিনি একজন পলাতক খুনি, সাবেক রাষ্ট্রপতি হত্যাকাণ্ডের সাথে জড়িত। তা সত্ত্বেও তিনি আরেকটা দেশে উনি অবাধ যাতায়াত করতে পারেন। বাংলাদেশে এসে তিনি আবার নির্বিঘ্নে চলাফেরা করেন এবং তিনি বাংলাদেশের টেলিফোন ব্যবহার করে বিভিন্ন কর্মকর্তাদের সাথে তিনি যোগাযোগ রাখেন। অভিজাত এলাকায় তিনি বসবাস করেন। সেখানে সরকারের যদি প্রশ্রয় না থাকে, সংশ্লিষ্টতা না থাকে, তাহলে সরকারের এইসব ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে তিনি কি করে সম্পর্ক রাখেন? জুলাই আন্দোলনে এই যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হলো, সেখানে অনেক পরিকল্পনা তিনি বাস্তবায়নের সাথে জড়িত। এদিকে জুলাই হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে মানববন্ধন শেষে চিফ প্রসিকিউটরের কাছে স্মারকলিপি জমা দেয় জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। বেশি তদন্ত প্রক্রিয়ার মধ্যে না থেকে বিচার প্রক্রিয়ার মধ্যে দ্রুত প্রবেশ করে এবং বিচার কাজটা দ্রুত সম্পন্ন পানিশমেন্টের জায়গায় চলে আসে। আমার আশাবাদটা আমি ব্যক্ত করেছি যে আগামী 1 বছরের মধ্যে আমরা চেষ্টা করছি যে যাতে জুলাইয়ের সম্পর্কিত যে মানবতা বিরোধী অপরাধগুলো হয়েছে সেটা আমরা যে কোনো মূল্যে আমরা ইনভেস্টিগেশন শেষ করব এবং বিচারের সম্মুখীন আমরা করব। চিফ প্রসিকিউটর আরও জানান, আগামী সোমবার রাজধানীর মতিঝিল শাপলা চত্বর হত্যাযজ্ঞের আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে জমা দেওয়া হবে। শাপলা নিয়ে আগামী সোমবার দিন আপনাদেরকে ব্রিফিং করব। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। গ্যাস সংকটের চরম ভোগান্তিতে রাজধানীবাসী, অনেক ঘরেই জ্বলছে না চুলা। অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশনেও রয়েছে তীব্র গ্যাস সংকট। গ্যাসের চাপ না থাকায় ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে গ্যাস পাচ্ছেন না গ্রাহকরা। বেশি বিপাকে সিএনজি ও রাইড শেয়ার চালকরা। সংকটে ব্যাহত হচ্ছে শিল্প কারখানার উৎপাদন কার্যক্রম। তবে দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। তরিক ইসলামের রিপোর্ট। এটি বুধবার রাতের রাজধানীর চিত্র। গ্যাসের জন্য অপেক্ষমান সিএনজি চালিত যানবাহনের চালকরা, যেখানে দীর্ঘ সময় অপেক্ষা করেও মিলছে না গ্যাস। চালকরা বলছেন 8 থেকে 10 ঘন্টা লাইনে দাঁড়িয়েও দেখা মিলছে না গ্যাসের। এদিকে চাহিদা মতো গ্যাস না পেয়ে বিপাকে সিএনজি ও ভাড়ায় চালিত গাড়ির চালকরা। আগের সরকারের গ্যাসের দাম বাড়াইছে, বেশি দিয়ে নিছি, কিন্তু যায় লাইন ধরে থাকা লাগে নেই 3 ঘন্টা 4 ঘন্টা। আমরা তো খুবই কষ্টে আছি, জমা উঠে ট্রেনের মালিকে জমা বেশি। সকাল 5টা বাজে সিরিয়ালে আসছি, 4 গাড়ি থাকতে প্রেশার চলে গেছে, মেশিন বন্ধ। এখন কখন আসে জানি না সঠিক, এরা বলতেছে রাত্রে আসবে। শুধু পরিবহনে নয়, গ্যাসের ভয়াবহ সংকট বাসা বাড়িতেও। গ্যাসের অভাবে অনেক বাড়িতে জ্বলছে না চুলা। বাধ্য হয়েই বাইরে থেকে খাবার কিনে খাওয়ার কথা জানান ভুক্তভোগীরা। দুপুরবেলা একদমই থাকে না, সন্ধ্যার সময় খাইতে হয়। গ্যাসটা তো আমাদের মানে মৌলিক সম্পদ, এটাতে আমরা ইউজ টু গ্যাস ব্যবহার করে, সুতরাং আমরা চাই যে এই সমস্যার সমাধান হোক। মহেশখালীর ভাসমান টার্মিনালে ত্রুটির কারণে ব্যাহত হচ্ছে গ্যাসের সরবরাহ, যা দ্রুত সমাধান হবে। এটা খুবই সাময়িক, আমাদের মেরামতের কাজ চলছে। আশা করছি যে ইনশাল্লাহ আমরা 2-3 দিনের মধ্যে এটা সমাধান হয়ে যাবে। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। দেশের নবীন চিকিৎসকরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দায়িত্ব পালন করলে বিশ্বমানের স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহসভাপতি ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবায়েদা রহমান। রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে দেশের চিকিৎসা ব্যবস্থার নানা দুর্বলতা তুলে ধরে তিনি বলেন, গ্রাম পর্যায়ে চিকিৎসকের অভাবে কেউ যাতে বিনা চিকিৎসায় মারা না যায়। সেবার মনোভাব নিয়ে ডাক্তাররা এগিয়ে গেলে এই সমস্যার সমাধান সম্ভব বলে আশা করেন তিনি। পরে হাসপাতালের কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ তুলে দেন তিনি। আমাদের দেশে গ্রামাঞ্চলে চিকিৎসকের অভাবে গ্রামবাসীরা সঠিক সময়ে চিকিৎসা থেকে বঞ্চিত হন। আগামীর বাংলাদেশে যেন কোনো রোগাক্রান্ত গ্রামবাসী চিকিৎসার অভাবে প্রাণ না হারায়, কোনো অন্তঃসত্ত্বা মা কে যেন আমরা না হারাই, কোনো নবজাতক যেন তার মায়ের কোল খালি করে চলে না যায়। এমন একটি চিকিৎসা ব্যবস্থা
গড়ে তোলা যায়, যা পৃথিবীর বুকে দৃষ্টান্ত স্থাপন করবে। কারণ এভরিওয়ানস হেলথ ম্যাটার্স। 24-এর 23 জুলাই সুপ্রিম কোর্টের রায়ের আলোকে সরকার কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারি করে। তা প্রত্যাখ্যান করেন আন্দোলনকারীরা। তখনও হদিস মেলেনি আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া সহ 3 সমন্বয়কের। সেদিনও রাজধানী সহ সারা দেশে নিহত হন অনেকেই। কারফিউয়ের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে জরুরি প্রয়োজনে গন্তব্যে বের হয় সাধারণ মানুষ। তৌহিদুর রহমান নিশানের রিপোর্ট। টানা কারফিউয়ে থমথমে রাজপথ, সারা দেশে মোতায়েন 27,000 সেনা সদস্য, নিখোঁজ কোটা আন্দোলনের 3 সমন্বয়ক। রক্তাক্ত জুলাইয়ের 23 তারিখ, নিজের সন্তানের কোনো খোঁজ না পেয়ে দিশেহারা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বৃদ্ধ বাবা। 3 সহযোদ্ধার খোঁজ না মেলায় ক্ষুব্ধ সমন্বয়ক হাসনাত, নাহিদ, সার্জিসেরা। এই প্রজ্ঞাপনের সাথেই কিন্তু কেবল আমাদের আন্দোলনটি সম্পর্কিত নয়, আমরা কিন্তু আন্দোলন থেকে সরে আসছি না। যারা জনগণ আমাদের সাথে নেমেছে তাদের বক্তব্য, তাদের দাবি দেওয়া, তাদের যে মতামত, তার সুস্পষ্ট সমাধান এবং বিচার না হলে আমাদের আন্দোলন কিন্তু অব্যাহত থাকছে। অন্যদিকে আপিল বিভাগের রায়ের আলোকে কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারি করে তৎকালীন সরকার, যা প্রত্যাখ্যান করে রাজপথে অটল থাকে আন্দোলনকারীরা। আমরা আগে জানতাম কৌশলগতভাবে যে আমাদের বিভিন্ন লেয়ারে নেতৃত্ব সেট করা আছে, যদি প্রথম 6 জনকে নিয়ে যায়, পরে 6 জন আসবে এবং এরপরে আমরা যদি বলতাম যে আমরা আন্দোলন থেকে সরে গেছি, তবুও আমার মনে হয় না যে তেমন একটা ইফেক্ট পড়তো আন্দোলনে। এই আন্দোলনটা ওই সময় স্ফুলিঙ্গেই পরিণত হয়েছিল। আন্দোলন দমাতে বাড়ে পুলিশের দমনপীড়ন, হাসপাতালে বাড়তে থাকে লাশের সংখ্যা। দেখতেছিলাম যে একটা লাশের উপরে আরেকটা লাশে মানে এইভাবে লাশগুলো মর্গেও লাশের জায়গা হয়নি, বাইরেও ছিল, মানে এত পরিমাণ লাশ। ম্যাক্সিমাম যাদের গুলি লাগতেছিল এরা তো ঢাকায় কেউ পড়ালেখা করতে আসে, কেউ চাকরি করতে আসে, আরও ফ্যামিলি মেম্বার তো ঢাকায় নাই। তো যেটা হয়ে গেছে যে সবারই অজ্ঞাতনামা, মানে আশেপাশে কেউ নাই। সেদিন সার্বিক পরিস্থিতি নিয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন সেনাপ্রধান। প্রজ্ঞাপন জারির পর সাধারণ শিক্ষার্থীদের মূল দাবি মেনে নেওয়া হয়েছে এক সংবাদ সম্মেলনে, এমনটাই দাবি করেন সাবেক আইনমন্ত্রী। তবে ততদিনে লাশের সংখ্যা এত বেড়ে যায় যে আন্দোলনের দাবি আর কোটার মধ্যে সীমাবদ্ধ ছিল না, যা তখন রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা। চা জনগোষ্ঠী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষও এই সমাজের অবিচ্ছেদ্য অংশ বলে মন্তব্য করেছেন এটিএন বাংলার পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ। হবিগঞ্জের চুনারুঘাটে চা জনগোষ্ঠীর সাথে মতবিনিময়কালে তিনি বলেন, তাদের অক্লান্ত পরিশ্রমী দেশের চা শিল্প বিশ্বময় সুনাম কুড়িয়েছে। এ সময় চা জনগোষ্ঠীর স্বাস্থ্য ও শিক্ষা সহ মৌলিক অধিকার নিশ্চিতের আহ্বানও জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। হবিগঞ্জ প্রতিনিধি আব্দুল হালিমকে সাথে নিয়ে মিজান শাহজাহানের রিপোর্ট। আমাদের অর্থনীতি আজকে যে অবস্থায় এসে দাঁড়িয়েছে, এর নেপথ্যে রয়েছে অসংখ্য শ্রমিকের শ্রম আর ঘাম। যাদের শ্রম আর ঘামে আমাদের অর্থনীতি একটু একটু করে বিশ্ব দরবারে দাঁড়িয়েছে, তাদের অন্যতম চা শ্রমিকরা। 8 ঘন্টার মজুরি বিনিময়ে যা রোজগার হয় তা দিয়ে সংসার চালাতে রীতিমতো হিমশিম খেতে হয় চা শ্রমিকদের। এরপরও চা বাগানকে কেন্দ্র করেই প্রজন্মের পর প্রজন্ম কাটিয়ে দিচ্ছেন তারা। বিশাল চা বাগানে গৃহপালিত পশু পালনের পাশাপাশি নানা ধরনের সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত এসব জনগোষ্ঠীর সন্তানরা লেখাপড়ারও সুযোগ পাচ্ছেন। এই আয়ে তো আমরা ছেলে মেয়ে খাওয়াই, আর তো আমরা কোনো কর্ম কইতে নাই। আমরা তো চাই যে আমরা একটু শান্তি শৃঙ্খলায় থাকবো, একটু আমরা মজুরি বাড়াই, তো এটাই আমরা চাই। পূর্বপুরুষরা যেভাবে কাজ করে আসছে এভাবে আমরাও করে যেতে হবে। চন্দিছড়া চা বাগানে চুনারুঘাট উপজেলার চা জনগোষ্ঠী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে চা শ্রমিক ইউনিয়ন। এ সময় আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিরিপেল পাল ও বাংলাদেশ চা কন্যা নারী সংগঠনের আহ্বায়ক খায়রুল আক্তার সহ স্থানীয়রা তুলে ধরেন তাদের বর্তমান অবস্থা। ন্যাশনাল টি কোম্পানির পরিচালক সালেউদ্দিন জানান, চা শিল্পের উন্নয়নে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে। প্রত্যেক বাগানে বাগানে একটা কমিটি করেন, কারণ বাগানে তারপরে সমস্ত শ্রমিকদের সঙ্গে কথা বলেন যে আমরা ওই যে বৃহত্তর রংপুর অঞ্চলের লোক কয় জাগো ভাইয়ে, আমাদের জাগতে হবেই।
এ সময় তিনি চণ্ডীর মাঠে চা জনগোষ্ঠীকে নিয়ে 2 দিন ব্যাপী উৎসব আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন। এই চণ্ডীর মাঠে একটা 2 দিন ব্যাপী একটা বড় উৎসব করি। সেই উৎসবের নাম হবে বৈচিত্র্যের উৎসব বা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উৎসব বা শ্রমিকদের উৎসব। প্রধান অতিথির বক্তব্যে এটিএন বাংলার পরিচালক ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বর্তমান সরকার সামাজিক সুরক্ষা খাতকে গুরুত্ব দিয়ে ফ্যামিলি কার্ড সহ নানা ধরনের উদ্যোগ নিচ্ছে। চা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নেও সরকার উদ্যোগ নেবে বলে আশা তার। লন্ডভন্ড অর্থনীতির উপর যে দেশটা দাঁড়িয়ে আছে, এই দেশটাকে শক্তিশালী করবার জন্য আমাদের যে প্রধান যে রপ্তানি খাত, সেটি চা শিল্পের, সেই চা শিল্প খাত, সেই খাতকে ধ্বংস করে দেওয়া হয়েছে। সেই খাতে মালিক শ্রমিকদের মধ্যে একটা ব্যবধান তৈরি করা হয়েছে। বর্তমান সরকার সামাজিক সুরক্ষা খাতে অনেকগুলি গুরুত্বপূর্ণ ফ্ল্যাগশিপ প্রোগ্রাম গ্রহণ করেছে। ফ্যামিলি কার্ড দিচ্ছে, কৃষক কার্ড দিচ্ছে, ক্রীড়া যারা ভালো খেলেন তাদেরকে কার্ড দিচ্ছে, নানা কার্ড তারা দিচ্ছেন। চা জনগোষ্ঠীর যে প্রতিনিধিরা, তারা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যদি একটু সামান্য সময়ের জন্য তারা দেখা করতে পারেন, তাহলে হয়তোবা তাদের হতাশা কিছুটা হলেও কার্ড কেটে যাবে। পাহাড় ও সমতলের ক্ষুদ্র নিগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি, চিরায়ত ঐতিহ্য যেন হারিয়ে না যায়, সেজন্য সকলের দায়িত্বশীল ভূমিকা আশা করেন তিনি। চা জনগোষ্ঠী বলতে যত ধরনের এই পাহাড়ে বসবাসকারী যত ধরনের জনগোষ্ঠী রয়েছে, পাহাড়ি জনগোষ্ঠী রয়েছে, পাহাড়ের বাইরে জনগোষ্ঠী রয়েছে, প্রত্যেকের সুরক্ষার জন্য আমরা কাজ করতে জন্য অনুরোধ করব। একই সাথে আমি বলবো, তাদের যে সংস্কৃতি রয়েছে, তাদের যে ভাষা রয়েছে, তাদের যে ঐতিহ্য রয়েছে, সেই ঐতিহ্য যাতে হারিয়ে না যায়। চা শ্রমিক ও ক্ষুদ্র নিগোষ্ঠীকে নিয়ে এটিএন বাংলায় অনুষ্ঠান নির্মাণের পরিকল্পনার কথাও জানান হাসান আহমেদ চৌধুরী কিরণ। মিজান শাহজাহান, এটিএন বাংলা, চুনারুঘাট, হবিগঞ্জ। ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি পেয়ে নৌবাহিনী প্রধানের দায়িত্ব নিয়েছেন খন্দকার মিসবাউল আসিম। এর আগে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিদায়ী নৌ প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর অফিসে আয়োজিত অনুষ্ঠানে নতুন নৌ প্রধানকে র্যাঙ্ক ব্যাজ পরানো হয়। এ সময় নতুন নৌবাহিনী প্রধানকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। বাহিনীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান নবনিযুক্ত নৌ প্রধান খন্দকার মিসবাউল আসিম। শুধু পদত্যাগ নয়, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে গ্রেফতারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। 5 দফা দাবিতে জামালপুরে এনসিপির জুলাই পদযাত্রায় এ কথা বলেন তিনি। এ সময় তিনি সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেন। 18 মাসে 1 কোটি চাকরি নিশ্চিত করবে, 5 মাসে তার নিশ্চিত কয়টা করেছে? 0টা করেছে। কোন চাকরি নিশ্চিত করতে পারে নাই, কর্মসংস্থান নিশ্চিত করতে পারে নাই। পৃথিবীর কোন দেশ এই বর্তমান সরকারকে কোন ধরনের লোন দিচ্ছে না, ঋণ দিচ্ছে না, সহযোগিতা করছে না। চীন সফর করে এসেছে, শূন্য হাতে দেশে ফেরত এসেছে। কারণ এই সরকার সংস্কার বাস্তবায়ন করছে না, জনগণের ম্যান্ডেট 70% সেটা বাস্তবায়ন করছে না। সৌদি আরবে পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে রিয়াদ থেকে মক্কায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 3 বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতের স্বজনরা জানায়, ওমরা পালনের উদ্দেশ্যে একই পরিবারের 5 সদস্য একটি প্রাইভেট কার নিয়ে মক্কায় যাচ্ছিলেন। পথে একটি বড় যানবাহন পেছন থেকে তাদের গাড়িকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মা তানিয়া তাহমিনা রিনা, তার 20 বছর বয়সী ছেলে তাসবিক এবং 15 বছর বয়সী মেয়ে জারা মারা যান। দুর্ঘটনায় রিনার স্বামী শফিকুল ইসলাম খোকন ও বড় ছেলে নাবিল গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। স্মাইল এশিয়ার 8ম আন্তর্জাতিক ফ্রেন্ডশিপ মেডিকেল মিশনের সমাপ্তি উপলক্ষে সেলিব্রেশন নাইট ও গালা ডিনারের আয়োজন করেছে ঢাকা ব্যাংক পিএলসি। স্মাইল এশিয়া, সাজিদা ফাউন্ডেশন ও সরকারি কর্মচারী হাসপাতালের যৌথ উদ্যোগে 5 দিনের এই মেডিকেল মিশনে জন্মগত ঠোঁট কাটা সমস্যায় আক্রান্ত 120 শিশুর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এদের মধ্যে 100 শিশুর বিনামূল্যে অস্ত্রোপচার সম্পন্ন হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ওসমান এরশাদ ফয়েজ বলেন, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগে ঢাকা ব্যাংকের সম্পৃক্ততা অব্যাহত থাকবে। এ সময় ঢাকা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোস্তাক আহমেদ, AMM মঈনুদ্দিন, আখলাকুর রহমান, শেখ আব্দুল বাকির, SM আব্দুল্লাহিল কাফি ও মোকাররম হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন। এবারে আন্তর্জাতিক সংবাদ। মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রতিবাদে ককরোচ জনতা পার্টির আন্দোলন ছড়িয়ে পড়েছে পুরো ভারতে। সবচেয়ে বেশি উত্তাল দিল্লি ও কলকাতা। দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীদের লাগাতার অবস্থান ধর্মঘট ও সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যানের পর রাস্তায় নেমে আসে মুম্বাই ও চেন্নাইয়ের মতো বড় বড় শহরের কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। দ্রুত সময়ের মধ্যে বিচারের আশ্বাসের পরও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি এখন গণ আন্দোলনে রূপ নিয়েছে। এই অবস্থায় শুক্রবার দেশব্যাপী বড় ধরনের প্রতিবাদের ডাক দিয়েছে বিভিন্ন রাজ্যের ছাত্র সংগঠনগুলো। থাইল্যান্ডে বাংলাদেশি পণ্য ও সেবার রপ্তানির সুযোগ কাজে লাগাতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, থাইল্যান্ড দীর্ঘদিন ধরে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার। রাজধানীর একটি হোটেলে আয়োজিত টপ থাই ব্র্যান্ডস 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 3 দিন ব্যাপী এই আয়োজনে থাইল্যান্ডের বিভিন্ন পণ্য, সংস্কৃতি ও রন্ধনশৈলীর সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন দর্শনার্থীরা। I particularly encourage participating 25 Thai companies to communicate with Bangladeshi importers, distributors, agents, retailers, manufacturers and investors during this exhibition. At the same time, I encourage Bangladeshi businesses to explore opportunities for exporting our products and services to Thailand. এবারে খেলার খবর। আগেই সিরিজ নিশ্চিত করেছিল বাংলাদেশ। নেপালের বিপক্ষে কাবাডি টেস্ট সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচটি ছিল শুধুই নিয়ম রক্ষার। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর সেই ম্যাচে স্বাগতিক বাংলাদেশকে 25-21 পয়েন্টে হারিয়ে পরাজয়ের ব্যবধান 3-2-এ নামিয়ে আনে নেপালের মেয়েরা। রাজধানীর জাতীয় কাবাডি স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই দুদল সমান তালে লড়াই করে। 12-11 পয়েন্টে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। শেষ পর্যন্ত 25-21 পয়েন্টের জয় নিয়ে মাঠ ছাড়ে নেপালি মেয়েরা। ম্যাচ হারলেও ট্রফি হাতে হাসি মুখেই মাঠ ছাড়ে বাংলাদেশ দল। খেলা শেষে বিজয়ীদের পুরস্কৃত করেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সহসভাপতি ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিআইজি ওসমান গনি, সাধারণ সম্পাদক ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন আনু। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। স্পিকার সিঙ্গাপুর থেকে দেশে ফিরলে পদত্যাগ করবেন রাষ্ট্রপতি। অসুস্থতা বা যে কোনো কারণ দেখিয়ে সরে যেতে পারেন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি অর্জনে কাজ চলছে, প্রধানমন্ত্রী। ব্রিক্স সম্মেলনে তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। গাজী নজরুলের এমপি পদ বাতিলে আইন মানবে ইসি। স্পিকার ও সিইসিকে জামাতের চিঠি, গণভোট অবৈধ হলে সরকার থাকে কিভাবে, মন্তব্য ডাক্তার শফিকের। মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখিয়ে সেনা হেফাজতে পাঠানো হলো সাবেক মেজর মুজাফফরকে। জিজ্ঞাসাবাদের অনুমতি পেল প্রসিকিউশন। এবং গ্যাস সংকটে চরম ভোগান্তিতে রাজধানীবাসী। সিএনজি স্টেশনে চালকদের হাহাকার। সরবরাহ দ্রুত স্বাভাবিক হবে বলছে জ্বালানি বিভাগ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলার সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।